মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই নিজের কাজ দেখে যে আমি একা একটা মানুষ হয়ে এত কাজ আমি একদিনের ভিতরে কিভাবে করি। তো আজকে অনেক বেশি কাজ ছিল, আর কোরবানির ঈদ সামনে থাকলে এই কাজগুলো অবশ্যই করতে হয়। আর কোরবানির ঈদ সামনে রেখে কি কি কাজগুলো আপনারা করে রাখলে আপনাদের জন্য ভালো হবে সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমার মতো রেস্ট না নিয়েও সারাদিন মেশিনের মতো কাজ করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা জুয়াইরিয়ার নুডলস রান্না করেছে, কারণ জুয়াইরিয়া নুডলস রান্না করতে পারে মাশাআল্লাহ। ও নুডলস রান্না করে 3 ভাই বোন মিলে এখন নাস্তা খাচ্ছে, আর আমি হচ্ছে জুয়াইরিয়ার বাবার জন্য রুটি বানাচ্ছিলাম। আর টাইসের উপর বেলুন পিড়ি নিয়ে রুটি বেললে কিন্তু পিড়িটা একদম পিছলে চলে যায়, এজন্য আমি একটা ডোমা বিছিয়ে নিই, তারপরে বেলুন দিয়ে সুন্দর করে রুটি বেলে নিই। এখানে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছিল, আমি রুটি বানিয়ে দিচ্ছিলাম আর জারিফ জাবের ওর বাবাকে নিয়ে নিয়ে দিচ্ছিল রুটিগুলো। সকালে রুটি বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আজকে এত এত কাজ করতে হবে। আর আমি রুটি বানানোর পর এই যে ময়দা গুলিয়ে নিলাম, এখানে 1 কেজি ময়দার একটু কম আছে, মানে পুরো প্যাকেট আমি দেইনি। ময়দাটা একটু গরম পানি দিয়ে সামান্য ইস্ট দিয়ে গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে দিচ্ছি, এটা অনেকক্ষণ থাকবে। তারপর হচ্ছে আমি আজকে মশলাগুলো তৈরি করব। কোরবানির ঈদের আগে সবসময় আমি এই মশলাটা তৈরি করে রাখি। আর অনেকে আছেন যারা যারা আমার কাছে জানতে চান যে আপু জারিফ জাবেরের স্পেশাল মশলাটা আপনি কীভাবে তৈরি করেন, তো সেটাই আজকে দেখাবো। এখানে ছিল সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, এলাচি থেতলে নিয়েছি, এটা হচ্ছে জয়তী মনে হয় বলে, এটা হচ্ছে দারুচিনি। আর এখানে জায়ফলও দিয়েছি আমি 3টা। এতগুলো মশলার সাথে আমি জায়ফল দিয়েছি মাত্র 3টা। জিরে নিয়েছি, ধনিয়া নিয়েছি। তারপর ওগুলো থেতলে নিয়ে আমি এখানে রান্না করতে আসলাম। ডাল রান্না করেছি আর হচ্ছে রুই মাছ দিয়ে আজকে লাল শাক রান্না করেছি। মানে তাড়াহুড়ো করে যেই রান্নাটা করা যায় আমি সেই রান্নাটাই আজকে করেছি, কারণ রান্না করার পর আমার আরও অনেক কাজ আছে। যে ময়দাগুলো গুলিয়েছি সেই ময়দাগুলোকে বেলতে হবে, যতটা রুটি হয় আর কি। ফ্রোজেন করে রাখবো আমি পরোটা বেলে, যখন গোস্ত তরকারি রান্না করবো বা কোরবানির ঈদ চলে এসেছে, মাঝে মধ্যে বিকেলবেলা যদি একটু ক্রেভিংস উঠে তখন পরোটা সেকে তারপরে খেতে পারবো। এই যে দেখুন আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে এখানে বড় আকারে একটা রুটি বেলে নিয়েছি, একদম মানে টেনে টেনে। তারপরে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়ে তারপরে এটাকে এখন রোল করে দিব। আর যে পরোটার যে গোলাটা সেটাকে আমি 4 ভাগ করেছি। 4 ভাগ করার পর 1 ভাগ দিয়ে এই যে এরকম করে সুন্দর করে রোল করে দেবো আর তেল দিয়ে যা, তাহলে পরোটাটা খুব সুন্দর মুচমুচে হয়, আবার একদম লেয়ার লেয়ার অনেকগুলো লেয়ার হয় এরকম করে। তো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম, মানে যতটুকু পরিমাণে আমি সাইজ করবো আর কি ওরকম করে কেটে নিলাম। তারপরে এই যে একটা পলি নিলাম, এগুলো কিন্তু পলিথিন, যে আমরা 1.5 কেজি 2 কেজি যে মাপি বা দোকানে যে পলিগুলো দিয়ে আমাদেরকে সদাই দেওয়া হয় সেই পলিগুলো নিয়েছি। এই যে এভাবে আমি এক একটা পলিতে এক একটা রুটি র্যাপিং করে খুব সুন্দরভাবে রেখে দিব। এই যে অনেকগুলো রুটি তৈরি করা শেষ, তারপরে আমি পলিটাকে খুব সুন্দর করে বিছিয়ে পলির উপরেই হচ্ছে আমি পরোটাটা সুন্দর করে বেলে নিলাম। এইভাবে পরোটাগুলো বেলে ফ্রোজেন করে রাখতে পারবেন আপনারা মাসের পর মাস। এগুলো কিন্তু যখন জাস্ট ডিপ থেকে নামিয়ে বরফটাকে আপনি তাওয়াতে দিয়ে দিবেন তখনই দেখবেন কত সুন্দর পরোটা হয়ে যায়। আর আজকে সকালবেলা আমি জুয়েলের বাবাকে এই পরোটাগুলো দিয়ে নাস্তা বানিয়ে দিয়েছি, মানে পরোটা সেঁকে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে পরোটাগুলো ফুলেছিল। আর এই পরোটাটা যেহেতু পুরোপুরি বরফ হয়নি, যখন বরফ হবে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো, সেঁকে দেখাবো যে পরোটাটা কতটা সুন্দর হয়। তো ঈদের আগে কিন্তু আপনারা এরকম পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, কারণ যখন তখন গোস্ত তরকারি কিন্তু ঘরে থাকবেই ঈদের পরে, যখন তখন আপনারা ফ্রিজ থেকে ডিপ থেকে নামিয়ে সুন্দর করে একদম সেঁকে জাস্ট খেয়ে ফেলবেন এরকম অবস্থা। এই যে দেখুন খুব সুন্দর করে গোল গোল করে আমি সুন্দর পরোটাগুলো সেঁকে নিচ্ছি আর পুলিগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। উপরে আরেকটা পুলি দিব না, কারণ আরেকটা যে রুটি দিব সেই রুটিতে আরেকটা পুলি এমনিতেই চলে আসবে। আর জুয়েরা আমাকে হচ্ছে সাহায্য করছিল, ও আমাকে পুলি দিচ্ছিল আর হচ্ছে রুটির গোলাগুলো একটা একটা করে দিচ্ছিল। এই যে বক্স, এই বক্সে মোট 40 থেকে 45টা পরোটা হয়েছে আর কি মাশাআল্লাহ। তারপরে রসমালাই বানাতে বসলাম। এই গুঁড়ো দুধ এনেছি আমি আমার আম্মুর কাছ থেকে, আমার আম্মুর ঘরে সবসময় গুঁড়ো দুধ থাকে। তো আমাকে বললাম যে আম্মু রসমালাই বানাবো, একটু গুঁড়ো দুধ দাও। তো আম্মু পুরো প্যাকেটটাই আমাকে দিয়ে দিয়েছিল। এখানে একটা ডিম নিয়েছি, ডিম নিয়ে গুঁড়ো দুধ দিলাম, তারপর হচ্ছে একটুখানি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার নিয়ে এখন আমি সুন্দর করে এগুলোকে দুই হাতে একটু তেল লাগিয়ে তারপরে মিষ্টির সাইজ দিয়ে দিব, মানে যেরকম আমি রসগোল্লাটা খাবো সেরকম সাইজ দিয়ে দিব। রসগোল্লাটা তৈরি করেছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এক ফোঁটা মানে একটা মিষ্টিও কিন্তু আমি ভাগে পাইনি। মাশাআল্লাহ হয়তো অনেক বেশি মজা হয়েছে, আমি খেলে বুঝতাম মজা হয়েছে নাকি হয়নি।
অনেক বেশি মজা হয়েছে, এর জন্য জারিফ, জাবের, জুয়েলের বাবা সবাই মিলে সুন্দর করে খেয়ে নিয়েছে। এখানে দুধ জাল করা ছিল আমার আগে থেকে, এই যে দেখুন একদম লাল লাল করে জাল করা ছিল। এই দুধটাকে একদম পুরোপুরি ফুটিয়ে যখন একদম ফুটে উঠবে তখন আমি রসমালাইয়ের যে মালাইগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ জাল করতে থাকবো, আর জালটা একদম হাই থাকবে, আর হাইয়ের চেয়ে একটু কম, যেন আর কি দুধটা উপচে পড়ে না যায় এরকম থাকবে, একদম লো থাকবে না। তারপরে এই মিষ্টিগুলো এখন আস্তে আস্তে ফুলে উঠবে একদম। এই যে দেখুন, অনেকে কি করে এরকম রসমালাই বানিয়ে প্রথমে চিনির শিরাতে দেয়, তারপরে দুধে দেয়, ওই চিনির শিরাগুলো কিন্তু ফালানো যায়। তো আমি যেহেতু অপচয় খুবই কম করি আর জিনিস অপচয় করতে খুবই অপছন্দ করি, এজন্য আমি চিনির শিরাগুলো দিইনি। এই যে দেখুন আমার রসমালাইটা বানানো শেষ, মাশাআল্লাহ। আমি এখানে কিছু বাদাম কেটে নিয়েছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তা বাদাম, যেহেতু আমার ঘরে সবসময় বাদাম থাকে, তো সেই বাদামগুলো উপরে একটু ছিটিয়ে দিলাম। তারপর উপরে আমি যে বাদামগুলো দিয়ে দিলাম, আর রান্নাটা শেষ। রসমালাই এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। আমি কিন্তু নন স্টপ কাজ করছি, এখনও পর্যন্ত দুপুরে লাঞ্চ করিনি। মানে কাজ করতে করতে রসমালাই বানানো শেষ করে শাওয়ার নিয়ে এসে দেখি 4টা, 4:30 বেজে গেছে। জুয়েলের বাবা দুপুরে আসেনি বলে মানে বুঝিও নি যে এতটা বেজে গেছে। তারপর জুয়েলের বাবা আসলো, খেয়ে নিলাম। খাওয়ার পর আবার মানে ডাইনিং টেবিলটা গুছিয়েই চলে আসলাম রান্নাঘরে, কারণ ওই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এখন তাওয়ায় ভাজতে হবে। এটা এমনভাবে ভাজতে হবে যে পুরোপুরি ভাজাও করা যাবে না, আবার একদম কাঁচাও করা যাবে না, মানে মাঝারি টাইপ থাকবে এরকম। আর এখানে জারিফ আর জাবের খুবই দুষ্টুমি করছিল, জুয়েলের সাথে খেলছিল আর হাসছিল। তো এই যে সবগুলো মশলা আমার ভাজা শেষ, এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি জারিফ জাবেরের তরকারিতে এই মশলাটা দেই বলে আমি এখানে শুকনা মরিচ ইউজ করি নাই। এই শুকনা মরিচও কিন্তু ভেজে, মানে হালকা ভেজে এটার সাথে ইউজ করলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে, আরও বেশি খেতে মজা লাগে। তো যেহেতু আমি জাবের জারিফের তরকারিতে এই মশলাটা ইউজ করি, এজন্য আমি শুকনো মরিচটা ইউজ করি না। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটাকে ইউজ করতে পারবেন। এই যে দেখুন ব্লেন্ড হয়ে গেছে, কি সুন্দর একদম ফাঁকি হয়ে গেছে। এই মশলাটাকে এখন আমাকে 3 ভাগ করতে হবে। আমার আম্মুকে দিব, আমার বড় ভাবিকে দিব মশলাটা, আর আমার আম্মুর যেহেতু হাতে ব্যথা আর আমার ভাবির আবার একটু প্রবলেম, ভাবি বাটাবাটি করতে পারে না, আর আমার আম্মু হাতে ব্যথার জন্য বাটতে পারবে না। তো ভাবলাম যে আমি মশলাটা ব্লেন্ড করে দিই, আমি মশলাটা বানিয়ে দিই। আর আমি যখনই এই মশলাটা বানাই তখনই আমি আমার আম্মুকে আবার একটু দিই যে আম্মু তুমি যেটা নিও। আর গত কুরবানির ঈদেও আম্মুর জন্য মশলা বানিয়ে আম্মুকে দিয়েছিলাম। তো যাই হোক, মশলাটা এই মানে গুঁড়া মশলাটা আমার বানানো শেষ। তারপরে হচ্ছে আমি কিছু বাটা মশলা তৈরি করে নিলাম এই ব্লেন্ডারেই পানি দিয়ে। আর এদিকে জুয়েলের বাবা চলে যাচ্ছে, জারিফ আর জাবের বলছিল বাবা কোথায় যাও, শ্বশুর বাড়ি যাও, এরকম করে বলছিল। আর জাবের আমাকে বলছিল যে এটা কি, সবসময় এরকম করে। তো এখানে আমি হচ্ছে জিরে বাটা করেছি, এই যে এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর জাবেরের একটুখানি গেঞ্জি ছিঁড়া ছিল, ওইটাকে আমি টান দিয়ে আরও বেশি ছিঁড়ে দিলাম। জুয়েরাকে বলেছে ওকে সেন্টু গেঞ্জি পরাও, জুয়েরা ভুল করে একটা ছিঁড়া গেঞ্জি ছিল, ওই গেঞ্জিটা ওকে পরিয়ে দিয়েছে। তো আমি ওকে একটু ডিজাইন করে দিলাম, আর ডিজাইন দিয়ে দেখুন ওর নেভেলটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো। এই নিয়ে আবার আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমি এত বেশি ক্লান্ত ছিলাম যে মানে মশলাগুলো বাটার পর এগুলো যে এখন গুছাবো এগুলো আমি করতে পারছিলাম। জুয়েরা অবশ্য আমাকে অনেক হেল্প করেছে। এখানে ছিল জিরে বাটা, শুকনো মরিচ বাটা, আর এইটা ছিল যে আমি ভাজা মশলাটা করেছি, ব্লেন্ড করেছি, সেইটাই জাস্ট কাঁচা বাটা ব্লেন্ড করেছি আর কি পানি দিয়ে। ওই সমস্ত মশলাগুলোই দিয়েছি, শুধু কাঁচা দিয়েছি আর বাটা করেছি। এখানে হচ্ছে শুকনো মরিচ সহ দিয়েছি। এটা হচ্ছে দারুচিনি গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, মানে দারুচিনিটাকে আমি কাঁচা দারুচিনি গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। এগুলোকে এখন আমি ডিপ করে রাখবো। গুঁড়ো যেহেতু সমস্যা নেই, ডিপে রাখলেও কোনো সমস্যা নেই। আর বেটে নিলাম। আর ওই যে ওখানে আম্মুর জন্য একটুখানি মশলা উঠিয়ে রাখলাম, যেহেতু জিরে ব্লেন্ডারে খুবই সুন্দর মিহি হয়। তো এগুলো করতে করতে আমার মাগরিবের আজান দিয়েছে। ননস্টপ কাজ করেছি আজকে। ভালো থাকবেন সবাই।